ভোটের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে এবং আমিও পুরোপুরি একমত যে এই সরকার তার নিরপেক্ষতা ধরে রাখতে পারবে কিনা। প্রধান উপদেষ্টার যে বক্তব্য, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেটি বলেছেন, এর ভেতরে অনেক প্রশ্ন এবং অনেক প্রশ্নের উত্তর আছে। তিনি তরুণদের কথা বলেননি, তিনি বলেছেন তরুণরা এক দল গঠন করেছে এবং তারা কেউ কেউ বিজয়ী হয়ে আসবে। আমরা গণ অভ্যুত্থানের পরে তরুণদের দুটো দলের কথা আমরা জানি, একটা হচ্ছে আপ বাংলাদেশ আর একটা এনসিপি, কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়েছে শুধু এনসিপি। জি, তারা নিবন্ধন নিয়েছে, নিবন্ধন নেওয়ার পর তারা নির্বাচনে যুক্ত হয়েছে এবং আমি জানি না প্রধান উপদেষ্টা কিভাবে জানলেন যে তাদের কয়েকজন বিজয়ী হবেন, মন্ত্রীও হবেন। তার জায়গা থেকে এই বক্তব্য অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। আমরা নির্বাচনটা যেভাবে চাই, আমার ধারণা যে সরকারের মনের মধ্যে একটা ডিজাইন আছে এবং তার এই বক্তব্যের ভেতর থেকে নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, আমরা পরিষ্কার যদি সন্দেহ করি যে সরকার একটা পূর্ব নির্ধারিত ফলাফল 12ই ফেব্রুয়ারির পর আমাদের সামনে উপস্থাপন করবে, এটি নিয়ে তর্ক করার কোনো সুযোগ থাকে না। কারণ তিনি নির্বাচনের যে ধরনের গ্রহণযোগ্যতা তৈরি করার তার পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া উচিত ছিল, সেই উদ্যোগটা তিনি গ্রহণ করলেন না এবং তাকে যে জায়গাটায় আমরা রাখতে চেয়েছিলাম তিনি নিজেই সেই জায়গা থেকে সরে যাচ্ছেন। এর আগে তিনি যখন পদত্যাগ করতে চান, তার সমস্ত কিছু প্রেস উইং এর পক্ষ থেকে বলা হলেও এই তথ্যটি আমরা জানলাম এনসিপির সভাপতির কাছ থেকে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান। হেলাল ভাই একটা চমৎকার প্রশ্ন তুলেছেন যে বিএনপির সাথে সরকার কতগুলো জায়গায় বিশেষ ধরনের দুর্বলতা প্রদর্শন করেছে। এই যে গণ অভ্যুত্থানটা বৈষম্যের বিরুদ্ধের গণ অভ্যুত্থান, সুতরাং এই প্রশ্নটা অবশ্যই মৌলিক। কিন্তু একই সাথে আমি হেলাল ভাইয়ের কাছে এই প্রশ্নটাও করতে চাই, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দলকে বাদ দিয়ে 3টি রাজনৈতিক দলকে আমেরিকায় নিয়ে গেলেন রাষ্ট্রীয় খরচে, তখন কি আপনারা বলেছিলেন যে আপনার পাশে যে ইসলামী আন্দোলনের যে বন্ধু যার সাথে আপনি 11 দলীয় জোট করতে চাইছেন, অন্তত তার কথা তো বলতে পারতেন যে আমাদেরকে 3 জনকে নিচ্ছেন, সাথে এই দলটিকেও নেন। অর্থাৎ আপনি যখন পাচ্ছেন, আপনারটা যখন 16 কলা পূরণ হচ্ছে, তখন কিন্তু আপনি কারো দিকে তাকাচ্ছেন না। যখন দেখছেন যে আমার কোনো একটি জায়গায় একটু সমস্যা হচ্ছে, তখন আপনি বৈষম্যের অভিযোগ করছেন। গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমরা তো এই উপাচার্যের মধ্যে কতগুলো পরিবর্তন চেয়েছি, তিনি বিএনপি অফিসেও গেলেন, তিনি জামাত অফিসেও গেলেন। আপনারা বলতে পারতেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমার অফিসে আসার দরকার নেই, আপনি কেন আমার অফিসে আসেন? অর্থাৎ যে সমস্ত জায়গায় আমার যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো যখন আমি পাচ্ছি, তখন আমার কাছে এই ধরনের ইস্যুগুলো আমার মধ্যে থাকছে না। সরকার কি করতে পারে? ইতিমধ্যেই নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট নিয়ে যে প্রশ্নটা তুলেছে, ইলেকশন কমিশনের প্রথম দায়িত্বটা হচ্ছে এই পোস্টাল ব্যালট প্রিন্ট হওয়ার পর তার ত্রুটিগুলো দেখা, আমাদের যে ট্র্যাডিশন আছে সেটিকে ফলো করা। আমি ওই জায়গাটায় আসছি, ইলেকশন কমিশনকে এই দায়িত্বটা নিতে হবে। ইলেকশন কমিশন যদি বলে যে আমরা এটি জানি না, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবথেকে বেশি অর্থ বরাদ্দ হয়েছে এই নির্বাচনে, কিন্তু ব্যালট কিভাবে ছাপা হচ্ছে, তার ডিজাইনটা কি, এটি নিয়ে কি প্রতিক্রিয়া হতে পারে, ইলেকশন কমিশন জানবে না। এটি বিএনপি আপত্তি করার পর অথবা জামাত আপত্তি করার পর তারা এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাবে। তাহলে এই ধরনের অথর্ব এবং ভবিষ্যতে যে ধরনের সংকট তৈরি করবে ইলেকশন কমিশন, আমাদের হেলাল ভাই বললেন, হেলাল ভাইদের আমির কি বলেছিলেন মনে আছে? একই দিনে ইলেকশন, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে জেনোসাইড হবে। আমি তো দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন সেই ধরনের একটি গ্রাউন্ড তৈরি করছে। আমরা এই জায়গা থেকে পরিবর্তনটা চাই এবং সরকার, আপনি খেয়াল করে দেখছেন ডক্টর বদিউল আলম মজুমদার এই সরকারের সব থেকে ওয়েল উইশারদের একজন, সরকারের যে উদ্যোগগুলো সেখানে একসাথে কাজ করেছেন, সেই বদিউল আলম মজুমদার কি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এখন যে সিস্টেম আছে এই সিস্টেমে ফেয়ার ইলেকশন হবে না। তাহলে সরকারের ওয়েল উইশার যারা, তারা পর্যন্ত সংশয় ব্যক্ত করছে। আর সংস্কার কমিশন নিয়ে আমি একটা কথা বলতে চাই, এই সংস্কার কমিশন এবং তার যে ফাইন্ডিংস গুলো, এগুলো নিয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন আছে। যেদিন বিদেশি নাগরিক ডক্টর আলী রিয়াজ সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আমেরিকান দূতাবাসে গিয়ে তার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে, তখন থেকেই আমি এই কথাটা বলেছি। আমাদের দেশের অনেক মানুষ মনে করে এর পেছনে
বিদেশিদের বিশেষ করে আমেরিকাকে সন্তুষ্ট করা এবং তাদের কতগুলো মনস্তাত্ত্বিক প্রভাব আছে যেগুলোকে আমাদের শহীদদের রক্তকে সামনে রেখে এটিকে জাস্টিফাই করার জন্য আলী রিয়াজরা সেটিকে আমাদের উপরে চাপিয়ে জি দিচ্ছে। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ।